তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 2। আদিল দরজায় করাঘাত নেড়ে, মে আই কাম ইন স্যার? 2 সেকেন্ডের মাথায় রুমের ভেতর থেকে একটা গম্ভীর শব্দ কণ্ঠ ভেসে এলো, কাম। আদিল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। সামনের দিকে তাকাতেই হা হয়ে দাঁড়িয়ে পড়ল নিজ জায়গায়। এই প্রথম আদিল 25 বছরের যুবক হয়ে কারো ওপর ক্রাশ খাইল, তাও ক্রাশটা মেয়ের ওপর হইলে হইতো। একটা ছেলের হয়ে আরেকটা ছেলের ওপর ক্রাশ খাইল। কথাটা হাস্যকর শুনতে হলেও আদিলের কাছে এটা স্বাভাবিক, কারণ আজান তালুকদার তাকবীর পুরুষটাই এমন। এই যে আদিলের সামনে খালি গঠনে এক হাত দিয়ে মাথার ভেজা চুলগুলো তোয়ালে দ্বারা মুছতে মুছতে, মাথাটা পেছনে ঘুরিয়ে, মুখে প্রশ্নবোধক চাউনি নিয়ে ভ্রুকুচকে আদিলের দিকে তাকালো ব্ল্যাক ট্রাউজার পরিহিত পুরুষটা। ফর্সা শরীরে বিন্দু বিন্দু পানির কণাগুলো যেন সৌন্দর্য কয়েকগুণ বেড়ে দিয়েছে। এমন না আদিল আজকে প্রথম দেখছে তার স্যারকে। হ্যাঁ, দেখেছে তো, তবে কোট প্যান্ট পরিপাটি গুছানো তাকবীরকে। তাকবীর মাত্র শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হইতে দরজা করাঘাতের শব্দ। দরজার দিকে তাকালো তাকবীর। আদিলকে দরজার সামনে নিজের দিকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীরের মুখে প্রশ্নবোধক চাউনি নিয়েও গায়ে সাদা টি শার্ট জড়িয়ে নিতে নিতে ইশারায় হোয়াট। হঠাৎ তাকবীরের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে থতমত খেয়ে আদিল সরি স্যার। ঠিক সেই সময় ফোনের ওপাশ থেকে আনাসের কণ্ঠ শোনা গেল। আনাস বলে উঠল, আমাকে শুনতে পারছিস আদিল? কথা বলছিস না কেন? এই ভাই শুনতে পারছি। শুনতে পারছি। কথাটা বলে নিজের হাতে রাখা ফোনটা তাকবীরের দিকে এগিয়ে দিতে দিতে, স্যার আপনার ফোন। আনাস ভাই ফোনের ওপারে রয়েছে। আপনাকে লাইনে না পাওয়ায় আমাকে ফোন দিয়ে বলল আপনার কাছে ফোনটা পৌঁছে দেওয়ার জন্য। তাকবীর আদিলের দিকে একবার আর চোখে তাকিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরতেই ফোনের ওপার থেকে আনাসের কথা ভেসে এলো, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ। সালামের উত্তর পেতে আনাস আবার বলে উঠল, ভাইয়া এভরিথিং ইজ ফাইন। ইয়া, ডিনার করেছো? নো, এনিথিংস ইল। নো, ওকে, আল্লাহ হাফেজ। তাকবীর ফোনটা কেটে দিয়ে আদিলের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে, মিটিং কয়টায়? আদিল ফোনটা হাতে নিয়ে, জি স্যার, দুপুর 2টা নাগাদ। ওকে। তাকবীর বেডসাইড থেকে ল্যাপটপটা নিয়ে বিছানায় বসে ল্যাপটপে মনোযোগী হইল। আদিল বুঝতে পারল না ওর কি এখন যাওয়া উচিত নাকি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। স্যার তো কিছু বলছে না। আদিলকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাকবীর ল্যাপটপে চোখ রেখেই বলে উঠল, এনি প্রবলেম? আদিল মাথা নাড়িয়ে, নো স্যার, কোনো প্রবলেম নেই। তাহলে আসতে পারো। জি স্যার। কথাটা বলার সঙ্গে সঙ্গে আদিল রুম থেকে বের হয়ে বড় করে শ্বাস নিল। মাথাটা ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো, হে আল্লাহ, তোমারই বান্দা এমন কেন? এই বেড়ার মুখ থেকে কি কথার ভাগগুলো তার ভবিষ্যৎ বউয়ের বাণী করে দিয়েছ? তুমি বলো, তোমার এই বান্দার পুরো বন্ধু মহল সবসময় হাসি আড্ডায় মজে থাকে, কিন্তু তোমার এই কঠিন বান্দা এমন কেন? কথাগুলো বিড়বিড় করতে করতে আফসোস সহিত নিঃশ্বাস ফেলে নিজের রুমের দিকে হাঁটা ধরল আদিল। ওপাশে আনাস আল্লাহ হাফেজ বলতেই টুটটুট শব্দে হয়ে ফোনটা কেটে গেল। আনাস ফোন থেকে চোখ তুলে বড় বাবা ও বড় আব্বুর দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া ঠিকঠাক ভাবে পৌঁছেছে, টেনশন করো না বড় আব্বু, আমি আবার পরে আদিলের সঙ্গে কথা বলে নিব। আদনান তালুকদার ছোট একটা নিঃশ্বাস ফেলে, এখন এতটা পথ জার্নি করে টায়ার্ড ফিল করছে হয়তো,
চলো এখন বাড়িতে যাওয়া যাক, বাড়িতে গিয়ে ভিডিও কলে কথা বলা যাবে। তারপর আদনান তালুকদার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, আহাদ গাড়ি পার্কিং থেকে বের কর। কথাটা বলেই আদনান তালুকদার আনাসের কেবিন থেকে বেরিয়ে গেলেন। আহাদ তালুকদার ঠিক আছে ভাইয়া বলে নিজের ছেলের দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে যাবে না এখন? আনাস বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমার বাড়িতে যেতে একটু লেট হবে বাবা, আশিক হাবিব ওদের সঙ্গে একটু দেখা করব, আমার জন্য ওয়েট করছে ওরা। আপনি বড় আব্বুকে নিয়ে সাবধানে বাড়িতে যাবেন। আহাদ তালুকদার অফিস রুম থেকে বের হতে হতে আনাসের উদ্দেশ্যে বলল, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা কইরো। কথাটা বলেই তিনি চলে গেলেন, আর আনাস হ্যাঁ বাবা বলে ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে সেও চলল নিজের গন্তব্যে। আনাসের বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আনাস নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে খোলা বুকে ঝুলিয়ে রাখলো। বাইক থেকে নেমে বাইকের চাবিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতেই রেস্টুরেন্টের ভেতর দিকে এগিয়ে গেল। আনাস রেস্তোরাঁর ভেতরে গিয়ে চারদিকে চোখ বোলাতেই দেখতে পেল এক কোণার দিকে হাবিব টেবিলে বসে একটা কফির সামনে নিয়ে নিজের ফোন ঘাটাঘাটি করছে, আর আশিক সে টেবিলের ওপর বসে পা দুটো ঝুলিয়ে রেখে ফোনের কথা বলতে ব্যস্ত। আনাস ওদের দিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে শরীরটা চেয়ার এলিয়ে দিয়ে, এক কাপ কফি অর্ডার দে ভাই, খুব টায়ার্ড লাগছে। আশিক ফোনে কথা বলতে বলতে একবার আনাসের দিকে আর চোখে তাকিয়ে আবার ফোনের কথা বলায় মগ্ন হয়ে গেল। আর হাবিব ফোন থেকে চোখ তুলে আনাসের দিকে একবার তাকালো, মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডেকে কফি অর্ডার দিয়ে আবার চোখ ঘুরিয়ে আনাসের দিকে তাকালো। মুখে একটু বিরক্তি ভাব ফুটিয়ে তুলে বলল হাবিব, কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য, তোর আসার কথা ছিল 9টায় আর তুই আসলি 10:30টায়। আমি কফিটা শেষ করে বের হতাম এখন। আনাস চেয়ারে গা এলিয়ে দেওয়া অবস্থায় বলে উঠল, আরে তাকবীর ভাই দেশে না থাকায় আজকে অফিসে কাজের চাপ একটু বেশি ছিল, খুব টায়ার্ড লাগছে দোস্ত। হাবিব আনাসের দিকে তাকিয়ে আছে, সেই সময় ওয়েটার কফি নিয়ে এলো। আনাসের সোজা হয়ে বসতে বসতে বলে উঠল, কফিটা শেষ করে বাড়িতে ফিরবো। আনাস কথা শুনে আশিকের ফোন কেটে দিয়ে পকেটে রাখতে রাখতে বলে উঠল, আসলেই তো মাত্র এসে বাড়িতে যাওয়ার নিয়ে তাড়াহুড়া শুরু করেছিস? তোর তো বাড়িতে বউ নেই, তাহলে এত তাড়া কেন বাড়িতে যাওয়ার বলতো? আশিকের কথায় চোখ মুখ কুঁচকে বলে উঠল আনাস, তোর কাছ থেকে কি আর আশা করব বলতো? তোর মাথায় সারাদিন এর বউ ওর বউ, ওই মেয়ে এই মেয়ে লেগেই থাকে শালা। বাড়িতে শুধু বউ থাকলে তাড়াতাড়ি ফিরতে হবে নাকি? বউ ছাড়াও তো ভাই বোন বাবা মা আরো অনেকেই আছে, তাই না? আনাসের কথায় আশিক আবার বলে উঠল, হ্যাঁ অনেকেই আছে তো, কিন্তু সেগুলো তো তোর চোখে পড়বে না। এই যে একটা মেয়ে তোকে চোখে হারায়, এইটা তো দেখেও দেখিস না। আমার এমন একটা কিউট কাজিন থাকলে কবেই পটিয়ে নিতাম। হায় মেয়েটা কত কিউট রে। কথাটা বলতে বলতে আশিক ওর দুগালে দুহাত রাখলো। আনাস আশিকের দিকে রাগী লুক দিয়ে, জাস্ট শ্যাট আপ ইডিয়েট, মুখটা বন্ধ রাখ, না হয়তো তোর ওই মুখ দিয়ে ইরার নাম উচ্চারণ হলেই মুখের জায়গায় মুখ থাকবে না বলে দিলাম। আশিক আনাসের কথায় মুখ বাঁকিয়ে বলে উঠল, ঢং দেখে বাঁচি না। মেয়েটার ভালোবাসা স্বীকার করতে চাস না, আবার তার নাম অন্য কেউ উচ্চারণ করতেও পারবে না। এটা একটু বেশি নাটক হয়ে গেল না মিস্টার আনাস তালুকদার? আনাস কিছু বলতে যাবে, ঠিক তখনই হাবিব বলে উঠল, চুপ করবি তোরা? সে কখন থেকে একটার পর একটা বাজে বকে যাচ্ছিস দুজন। এই আনাস তাকবীর কবে আসবে রে দেশে? জানি না, মেবি 5-6 দিন সময় লাগবে।
ওদিকে সবকিছু সামলাতে। উঠলাম আজকে উঠলাম তাহলে, কথাটা বলে আনাস চেয়ার থেকে উঠে পড়ল। হাবিব আনাসের দিকে তাকিয়ে, মাত্রই আসলি, চলে যাবে এখনই? অন্তত কফিটা শেষ কর। আনাস হাবিবের দিকে তাকিয়ে, নো, অন্য একদিন, আজকে খুব টায়ার্ড লাগছে রে। কথাটা বলে আনাস আবার আশিকের দিকে তাকিয়ে বলল, চল শালা, তোর জন্য পুরো মুডটাই খারাপ করে হয়ে গেল, উঠলাম আজকে। আশিক আনাসের কথায় বলে উঠল, সেম টু, শালা মুডের খালাম্মা করে দিলি। বাড়িতে গিয়ে মুড ফিরিয়ে আনতে হবে। কথাটা বলে আশিক একটা দুষ্টু হাসি দিল। সঙ্গে সঙ্গে আনাস আর আশিকের বুকে একটা ঘুষি দিয়ে বলে উঠল, শালা তুই আর ভালো হবি না, তোর মুড সুইং মানে তো মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা। কথাটা বলেই তিন বন্ধু এবার একসঙ্গে হেসে উঠল। চল, আল্লাহ হাফিজ বলে বিদায় নিয়ে তিন বন্ধু যে যার মতো গন্তব্যের দিকে চলল। তালুকদার বাড়ির বড়রা যে যার ঘরে ঘরে, আর ছোট বিচ্ছুগুলো ছাদে নিজেদের মতো করে আড্ডা দিতে ব্যস্ত। অলরেডি রাত 11টা বেজে গেছে, তারপরও তাদের আড্ডা জমে পুরো ক্ষীর। হবেই না কেন, যেখানে রোশনি রাত সেখানে শুধু ক্ষীর কেন, আড্ডা জমে একেবারে পায়েস হয়ে যাবে। যাক, এখন মূল কথায় আসি তাহলে। কি ভাবছেন তো? আরাত রোশনি এত রাতে এক ছাদে কিভাবে? চলেন ওদের পরিচয় দিয়ে দেওয়া যাক তাহলে। রোশনি রাত বেস্ট ফ্রেন্ডের পাশাপাশি ওদের আরেকটা পরিচয় রয়েছে। বলতে গেলে ওই পরিচয়ের ক্ষেত্রে ওদের ফ্রেন্ডশিপ শুরু। রক্তের সম্পর্ক না ওদের, তারপরও রক্তের সম্পর্ক থেকেও বেশি কিছু। রোশনিরা দুজন দুজনের প্রতিবেশী। রোশনির ফ্যামিলি বলতে শুধু রোশনি, আলভি আর ওর আব্বু। তবে রোশনির আব্বু বেশিরভাগ সময় কাজের সূত্রে দেশের বাহিরে থাকা। এই যে চারজন মিলে এখন তালুকদার বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে। এই ছাদটাও এমন, আরাতদের ছাদ থেকে রোশনিদের ছাদ এক লাফিয়ে যাওয়া যাবে, আবার আসতে পারবে। ওরা ছোটবেলা থেকে দেখে আসছে দু পরিবারের কতটা মজবুত সম্পর্ক। সেই সম্পর্ক ঘিরেই আজ ওরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। রোশনি ছাদের মেঝেতে পা দুটো মিলিয়ে দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আরাত রোশনির পায়ে মাথা দিয়ে ছাদের মেঝেতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করছে। আহিন, আলভি ওরা দুজন আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে। কে কতটা হিসাব করতে পারে এটা নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে। হঠাৎ আরাত রোশনির পা থেকে উঠে সোজা হয়ে বসে বলে উঠল, ভূতের গল্প শুনবি তোরা? কথাটা বলতেই আলভি, আহিন দুজনেই আরাতের দিকে তাকিয়ে বলে উঠল, বলো 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 আপু, আমরা শুনবো। আর আলভি আরাতের দিকে একটু এগিয়ে গিয়ে বলে উঠল, মায়াবতী, আমাকে তোমার পাশেই রাখো কেমন, নয়তো তুমি ভয় পাবে। আরাত মুখটা বাঁকা করে বলে উঠল, আসছে সাহসী রাজ্যের রাজা, সর দূরে চাপ একদম। আমার শরীরের সঙ্গে নিজেকে জাপটে নেওয়ার চেষ্টা করবি না। সত্যিটা বললেই হয়, নিজের ভয় পাবি এজন্য আমার সঙ্গে চিপকাতে চাইছিস? ভীতু আন্ডা একটা, সর সর দূরে সর। কথাগুলো বলেই আলভিকে হাতের ইশারায় দূরে সরতে বলল আরাত। আরাতের কথায় রোশনি এবার ফিক করে হেসে দিল, আর আহিন বলে উঠল, প্লিজ আপু, তুমি গল্প শুরু করো তো, আলভিকে আমার সঙ্গে রাখবো। তুমি ওই ভূতের আন্ডাকে নিয়ে কথা বলার সময় নষ্ট করো না তো আর। কথাটা বলে আহিন রোশনির দিকে একটু চেপে আলভিকে ওর বা পাশে জায়গা করে দিতে দিতে, এই আলভি, আমার পাশে বস দোস্ত, তাহলে আর ভয় পাবি না, বস বস। আহিনের কাজ দেখে রোশনি নিজের ভ্রু নাচিয়ে বলে ওঠে, বাবা, আজকে নিজেকে খুব সাহসী প্রমাণ করছিস রে আহিন। তোর মতলবটা কি বলতো এবার? রোশনি কথায় আরাত মুখে একটা বাঁকা হাসি
টেনে নিয়ে রোশনির কথায় উত্তর করলো, দেখছিস না ওর ও তোর সঙ্গে কিভাবে চিপকে আছে। আলভি ওর পাশে বসলে ও তোদের দুজনের মাঝখানে হবে। এজন্য বিচ্ছুর সাহসের ভান্ডার উপস্থিত হয়েছে, বোঝোস না? আহিন এবার একটু ভাব নিয়ে বলল, দেখো আপু, সব জায়গায় সবসময় সত্যি কথা বলতে হয় না। নাও এবার শুরু করো তো, অনেক লেট হয়ে যাচ্ছে, আমার আবার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে। বলেই আহিন নিজের পাশে আলভির হাত টেনে নিয়ে বসলো। আলভি আহিনকে মুখ বাঁকিয়ে আরাতের দিকে তাকিয়ে বলে উঠলো, হ্যাঁ মায়াবতী, তুমি শুরু করো। আরাত তিনজনের মুখের দিকে তাকিয়ে একটু ভাবুক হয়ে বলে উঠলো, ভূতের গল্প বলবো তা ঠিক আছে, কিন্তু ভূত বলতে আসলে কি কিছু আছে নাকি এই দুনিয়াতে? আহিন আলভি একসঙ্গে দুজনের মুখের দিকে তাকিয়ে বলে উঠছে, মানে? আরাত যেন এবার ভণ্ডামি করার সুযোগ হাতে পেয়ে গেল। মুখটা সিরিয়াস করার ভান ধরে বলে উঠল, শোন তাহলে, তোরা নিশ্চয়ই ভূতের মুভি দেখেছিস। আলভি আহিন একসঙ্গে মাথা নাড়িয়ে বোঝায়, দেখেছি। আর রোশনি আরাতের দিকে বিরক্তি চোখে তাকিয়ে রইল। এটা দেখার জন্য আরাত ভণ্ডামির লিমিট কয় ধাপ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নিয়ে যাইতে পারে। আরাত এবার একটু ভাবুক হয়ে বলল, এই মুভিগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না, জানিস তো। এই যে দেখ, নায়ক নায়িকা মিলে কয়েকজন বন্ধুকে নিয়ে ভূতের বাড়িতে ঘুরতে যাবে। ওরা আর ঘুরতে যাওয়ার কোনো জায়গা খুঁজে না পেয়ে যাবে এক ভাঙাচোরা বাড়িতে। সে বাড়িটা 50 সাল আগে থেকে তালাবদ্ধ হয়ে থাকবে। আবার সেই বাড়ির সামনে যাইতে ওদের পেছনে এমন ভাবে কোথা থেকে একটা পাগলা টাইপের দারোয়ান চাচা বের হয়ে আসবে। ওরা তো ভয় পাবেই, তার সঙ্গে আমাদের জান বের করার ব্যবস্থা করে সারবে। তারপর দারোয়ান চাচা বের হয়ে সবাইকে বলবে, ঘোর বিপদ, ঘোর বিপদ, যাস না কেউ, মরবি তোরা, সব কটা মরবি। বলতে বলতে আবার ওখান থেকে লোকটা কোথাও একটা চলে যায়। এটা দেখে সব বন্ধুরা একসঙ্গে হেসে ওঠে। লোকটাকে পাগল বলে বাড়িতে ঢুকে যাবে। এখন আমার কথা হইল, ওই বাড়িতে যদি ভূত থেকেই থাকে, তাহলে দারোয়ান চাচা এত বছর ধরে বাড়িটা দেখাশোনা করছে, তাকে ভূতের কি তাকে কি ভূতের চোখে পড়ে নাই? আহিন আলভি ভাবুন হয়ে বলে ওঠে, তাই তো বিষয়টা চিন্তার। কিন্তু আরাত ওদের উৎসাহ পেয়ে আবার বলতে শুরু করলো, দেখ, তারপর বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল হবে। তো আমার কথা হইলো, তোরা যখন বাড়িতে ঢুকতেই ভয় পাচ্ছিস, তাহলে সবে আলাদা আলাদা ঘরে থাকতে যাস কেন? আরাতের কথায় আহিন আলভি মুখটা বাঁকা করে বলল, তাই তো। আরাত ওদের মুখটা একবার দেখে নিয়ে আবার বলতে শুরু করলো, তারপর নায়িকা যে ঘরে থাকবে, এটা কোনো সাধারণ ঘর নয়লা, এটা হইল ভূতের ঘর। নায়িকার বিছানা থেকে জানালার দিকে তাকাতেই দেখতে পাবে কেউ একজন বাহিরের দিকে একা একা হেঁটে যাচ্ছে। এটা দেখে নায়িকা আবার পাকনামি করে একটা মোমবাতি জ্বালিয়ে সঙ্গে নিয়ে ওই ভূতের পিছে পিছে হাঁটা ধরবে। আর ভয়ে ভয়ে বলবে, কে কে ওখানে, কথা বলছো না কেন? আরে মাইয়া, এটা ভূত। এখন কি ভূত এসে তোকে বলবে, হাই ম্যাডাম, মাই নেম ইজ চুড়াল। আজব পাবলিক কোথাকার। উফ। আরাত একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে কথাগুলো বলল। আহির এবার বলে উঠল, হ্যাঁ আপু, দেখেছো, তারপরেও মেয়েটার ডাকে যখন ভূত ছাড়া দিবে না, তখন মেয়েটা লাফ দিয়ে চিৎকার শুরু করবে, ভূত ভূত। শালি, তুই যখন জানো সেটা ভূত, তাহলে ভূতের পিছে আসলি কোন দুঃখে, তাই না আপু? আর আহিনের কথায় দু হাতে শব্দ করে তালি দিয়ে আরো ভালো করে বসে হাতের একটা আঙুল উপরের দিকে তুলে বলে উঠল, সেটাই তো। তারপর সব ছেলেরা এসে বলবে, কি হয়েছে মধুর মা, চিল্লাস কেন? আরে ভাই, হেতি তো ভূত ভূত করতাছে। তারপর শুনতে পারস না বেডি, কি হয়েছে? তারপর আবার নায়িকা তার হাত দিয়ে ইশারা করে বলবে, ভূত। এটা শুনে আবার সবাই হাসাহাসি করবে নায়িকাকে নিয়ে। তুই ভুল দেখেছিস রে মধুর মা, কেন বিড়াল কোনো বিড়াল হবে হয়তো।
কথাটা বলে হাসতে হাসতে আলাদা আলাদা ঘরে যে যার মতো চলে যাবে। কেন ভাই, তোদের এক ঘরে থাকতে সমস্যা কি? তোরা আসছিস ঘুরতে, তোরা সবগুলো এক রুমে থাকবি, তা না রাত কয়টা বাজে জানতে পারি? আর রাতের কথা বলার মধ্যে হঠাৎ ছাদে দরজা থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। চারজন একই সঙ্গে মাথাটা ঘুরিয়ে সিঁড়ির দরজার দিকে তাকাতেই দেখতে পেলাম আনাস ছাদের দরজায় সঙ্গে হেলান দিয়ে বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। আমাদের সঙ্গে ফোন নেই ভাইয়া, ঘরে রেখে আসছি। আরাত কথাটা বলেই একটু অবাক হয়ে আবার বলে উঠল, তুমি শুধুমাত্র রাত কয়টা বাজে এটা জানার জন্য ছাদে আসছো? কথাটা বলে আরাত বসা থেকে দাঁড়িয়ে আনাসের কাছে এগিয়ে গিয়ে হাতের ইশারায় বলল, আরে ভাইয়া, তোমার হাতেই তো ফোন দেখছি। তোমার কত ভোলা মন দেখো, নিজের কাছে ফোন রেখে শুধুমাত্র রাত কয়টা বাজে এটা জানার জন্য এত কষ্ট করে পায়ে হেঁটে ছাদে আসছো। হায় রে। আরাতের কথায় আহিন আলভি শব্দ করে হেসে দিল। ওরাও বসা থেকে উঠে এসে দাঁড়ালো আরাতের পাশে। আনাস দরজা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এত রাতে ছাদে কি তোদের? আনাসের কথায় আলভি বলে উঠল, এত রাতে কই পাইলে ভাইয়া, সবে তো 9টা বাজে হয়তো। আনাস আলভির দিকে রাগী লুকে দি রাগী লুক দিয়ে মাথা দিয়ে ইশারায় আলভিকে নিজের কাছে ডেকে বলল, সবে 9টা বাজে তাই না? আয় এদিকে আয়, তোকে টাইম দেখাই। আনাস বলতে দেরি, আলভি পেছাতে দেরি হয় নাই। আলভি নিজের হাত পেতে দিয়ে নাটকীয় ভঙ্গিমায় বলল, ওহ ভাইয়া, আমার তো সেই জুলুম দিয়েছে, তুমি আসতে খেয়াল হইল। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আমি গেলাম। কথাটা বলে আলভি এই ছাদ থেকে ওই ছাদ টপকে দিল দৌড়। আনাস আলভি যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে এবার বাকি তিনজনের দিকে তাকাতে রোশনিরাত মুখে ইনোসেন্ট মার্কা হাসি দিয়ে আল্লাহ হাফেজ ভাইয়া বলে রোশনি ওদের ছাদের দিকে চলে গেল। আর আরাত দরজা দিয়ে নিচের দিকে গেল। আহির আনাসকে দেখে নিয়ে মুখটা একটু বড়দের মতো করে বলে উঠল, আল্লাহ হাফেজ ভাইয়া। আসলে হয়েছে কি ভাইয়া, তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে তো, এজন্য আর তোমাকে সময় দিতে পারলাম না। সরি, মন খারাপ করো না কেমন? জানোই তো রাত জাগা ভালো ছেলেদের কাজ না। আনাস আহিনের দিকে তাকাতেই আহিন কথাটা বলে সিঁড়ির দিকে দিয়েছে দৌড়। আনাস সেদিকে তাকিয়ে ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, ফাজিলের দল এক একটা। অঞ্জি है बिल्डिंग, लिफ्ट तेरी बांध है, कैसे में आऊं, दिल राजा बांधे, आहा आजा आजा, आजा मेरे सागर वाला राजा, तेरी याद सताया दुल्हे राजा तू आजा, आजा बांध बाजा, बैंड बाजा लेके आजा, तेरी याद सताया दुल्हे राजा तू आजा। যাই হোক, এটা একটা হিন্দি সং। স্টপ। হঠাৎ কারো চিৎকার শুনে আয়শা আর আমান নিজেদের নাচ বন্ধ করে মাথাটা পেছনে ঘোরাতেই দেখতে পেল সাদা রঙের থ্রি-পিস পরিহিত শ্যামবর্ণ এক মেয়েকে। হ্যাঁ, চিৎকারটা সেই দিয়েছে। আয়রা নিজের দুহাত দিয়ে খোলা চুলের ওপরের কান চেপে ধরে দাঁড়িয়ে আছে, হাতে তার উপন্যাসের বই। আমান তাড়াহুড়া করে ডাইনিং টেবিলের ওপর থেকে নিজের ফোনটা নিয়ে গানটা বন্ধ করলো। আরিশা এবার আয়রাকে বলে উঠল, কি সমস্যা, চিৎকার করস কেন? আয়রা কান থেকে হাতটা সরিয়ে নিয়ে একটু রাগে গলায়, সমস্যা তো তোদের, কি শুরু করেছিস তোরা দুজন? হ্যাঁ, পুরো বাড়ি মাথায় তুলেছিস কেন? কোথায় ভাবলাম বাবা মা বাড়িতে নেই, মায়ের চিল্লানি শুনতে হবে না, খুব শান্তি মতো এক কাপ চা হাতে নিয়ে জানালার পাশে বসে উপন্যাসের ফিল নেওয়া যাবে। কিন্তু না, এটা তো আমার নসিবে নেই, তাই না? পুরো বাড়ি ফাঁকা পেয়ে নিজের জামাইকে ডেকে এনে আমার উপন্যাসের 12টা বাজাইতেছস কেন? আরিশার মুখে এবার বিরক্তির ছাপ ফুটে উঠল, যেন বিরক্তি নিয়ে
বিরক্তি মুখ নিয়ে নিজের থেকে 2 বছরের ছোট বোনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমরা তোকে ডিস্টার্ব করলাম নাকি তুই আমাদেরকে ডিস্টার্ব করলি বলতো? কোথায় ভাবলাম মা বাড়িতে নেই, তুই তো তোর উপন্যাস নিয়ে সারাদিন ঘরেই পড়ে থাকস। এই সুযোগ আমরা দুজনে একটু এনজয় করলাম, কিন্তু না, এটা তো তোর সহ্য হইল না। আমাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে হইল তোকে, তাই না? আয়েশার কথায় মুখটা ব্যঙ্গ করে বলল আয়রা, তুই যদি বন্ধ রুমে তোর বরকে নিয়ে ডান্স করতি, বিশ্বাস কর আমি কিছু বলতাম না, বিরক্তিও হইতাম না। কিন্তু না, আপনি তো নিজের সঙ্গে সোজা এই বাড়িটাকেও ডান্স করতেছেন, সঙ্গে আমার কল্পনাকেও। এজন্য বাধ্য হয়ে আমাকে আপনাদের মধ্যে হাড্ডি হইতে হইল, বুঝতে পারছেন? আরিশা একটু রাগ নিয়ে বলে উঠল, তুই যখন রুমের দরজা বন্ধ করে উপন্যাস পড়িস নাকি কল্পনার কাউকে নিয়ে ডুবে মরিস আমি দেখতে চাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে তুই আসলি কেন? চুপ! হঠাৎ আমানের চিৎকারে দুই বোন একেবারেই চুপ হয়ে গেল। আমান ওদের দুজনকে চুপচাপ দাঁড়াতে দেখে এবার নিজেই বলতে শুরু করলো, তোমরা দুজন কি শুরু করছো? হ্যাঁ বলো তো, কেউ কারো থেকে কম যাও না বাবারে বাবা। আমান এবার আয়রার দিকে তাকিয়ে, এই শালি, আমি আর আমার বউ শুধু ডান্স কেন, আরো অনেক কিছু করতে পারি, বুঝতে পারছো? তোমরাও আমাদের মতো ডান্স করতে ইচ্ছা করলে আমাকে বলো, তোমারও আমাদের মতো ডান্স করতে ইচ্ছা করলে আমাকে বলো, আমার ভাইকে ফোন করে আসতে বলি। আমার ভাই তো সব সময় তোমার জন্য রেডি। আপনাদের ডিস্টার্ব করার জন্য সরি ভাইয়া। আমানের কথায় এবার আয়রা মুখে আভায় সত্যি সত্যি পরিবর্তন দেখা গেল। আয়রা কথাটা বলেই নিজের রুমের ভেতরে গিয়ে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। আয়রা হঠাৎ এমন আচরণ করার কারণ কি, এটা আমান ধরতে না পারলেও আরিশা ঠিক ধরতে পারলো তার বোনের মন খারাপের কারণটা। দু বোনের সবসময় এমন টুকিটাকি ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। এই যে আয়রার হঠাৎ মন খারাপের কারণটা নিমেষে আরিশা বুঝে নিল। আমান আরিশার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আয়রা এভাবে চলে গেল কেন বুঝলাম না? আমি তো শুধু মজা করতে চাইলাম। আরিশা আমানের কথা কেটে দিতে বলে উঠল, বাদ দাও তো ওর কথা, ও এমনই। কিছুক্ষণ পরে একাই রুম থেকে বের হয়ে এসে বলবে, আপু আমাকে তাড়াতাড়ি নুডলস বানিয়ে দে, খুব খিদা লাগছে। কথাটা বলে আরিশা বন্ধ দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমান কিছুক্ষণ আরিশার হাসিটুকু মুগ্ধ চোখে দেখলো। হঠাৎ আরিশার মুখের কাছাকাছি নিজের মুখটা এগিয়ে এনে নেশা ভরা চোখে তাকিয়ে ভয়েসটা স্লো করে বলল, ইনশাল্লাহ বউ, খুব তাড়াতাড়ি তোমাকে আমি আনুষ্ঠানিক করে আমার ঘরে তুলবো। আমি আমি আমাকেই কথা দিলাম। জানতে ইচ্ছা হচ্ছে তো ওরা কে হতে পারে? চলুন ফ্ল্যাশব্যাক, এদের পরিচয় জেনে নেওয়া যাক এবার। আহসান তালুকদারের মেয়ে আনহা শেখ, আনহা শেখের স্বামী আতিফ শেখ, আর 2 মেয়ে নিয়ে ছোট্ট একটা পরিবার। তবে এখন ছোট্ট পরিবারটা ধীরে ধীরে বড় হতে চলেছে। এই যে আনহা শেখের বড় মেয়ে আরিশা শেখের কাবিন করে রাখছে, প্রায় 4 মাসের মতো হবে আমান মির্জার সঙ্গে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘরে তোলার বাকি। আমান মির্জা একজন ব্যবসায়ী, পড়াশোনা শেষ করে নিজের বাবার সঙ্গে নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে আমানের ছোট্ট ভাইয়ের নাম রাফি মির্জা। ছোট্ট ভাই আর বাবা মাকে সঙ্গে নিয়ে আমানের পরিবার। পরিবারের বড়রা জানে আরিশা আর আমানের ফ্যামিলির পছন্দের, তাদের বিয়ে কাবিন করা হয়েছে, অথচ তাদের 4 বছরের প্রেম কাহিনী ছোটদের সবার কানে কানে। আজকে আনহা শেখ তার হাজবেন্ড মিস্টার আতিফ শেখকে সঙ্গে নিয়ে শপিং করতে বের হয়েছে। মূলত আনহা শেখ যেই দিন শপিং করতে বের হয় পুরো দিন লেগে যায় তার শপিং করতে। নিজেদের
জন্য সঙ্গে বাবার বাড়ির জন্য। এখন তো যোগ হয়েছে মেয়ের শ্বশুর বাড়ি। আনহা শেখের শপিং মানে লুৎ আতিফ শেখের পুরো দিন মাটি হয়ে যাওয়া। প্রথমে বাবার বাড়িতে মাটি হয়ে যাওয়া বউয়ের পেছন পেছন ঘুরতে। আনহা শেখ শপিং শেষ করে প্রথমে বাবার বাড়িতে উঠবে। এক শহরের বিয়ে হওয়ার কারণে বাবার বাড়ি পরে আনহা শেখের বাড়ি। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ৬-৭ মিনিটের রাস্তা হবে। মূলত বাবা মা বাড়িতেই নেই। সেই সুযোগে আরিশা সকাল 10টার দিকে আমানকে ফোন করে বলে ওঠে, আজকে তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই। আমার শ্বশুরের ছেলে যদি আমাকে মিস করে থাকে তাহলে আসতে পারে। গোল্লায় যা কাজ। আমি আসছি বউ, শুধুমাত্র 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। আমার সবেমাত্র নিজের বাড়ি থেকে নিজের গোডাউনের দিকে যাচ্ছিল, তখনই আরিশার ফোন আসলো। আরিশার ফোন পেয়ে ফোনের অপরে থেকে কথাগুলো বলল আমান। আমান ড্রয়িং রুমের সোফাতে বসে নিজের ফোন ঘাটাঘাটি করছে। আরিশা আমানের জন্য কিচেনে কফি বানাচ্ছে। হঠাৎ আয়রা ঘরের দরজা খোলার শব্দে আমান দরজার দিকে তাকালো। আয়রা ঘর থেকে হাসি মুখে বের হয়ে আমানের দিকে একবার তাকিয়ে আবার কিচেনের দিকে তাকালো। আমান সোফায় বসে থাকা অবস্থায় হাসি দিয়ে ভ্রু নাচিয়ে আয়রাকে উদ্দেশ্য করে বলে উঠল, কি শালিকা, রাগ শেষ হইল তাহলে? আয়রা হাসি মুখে কিচেনের দিকে এগিয়ে যাইতে যাইতে বলল, একদম ভাইয়া। ওই আরিশা আপু, আম্মু ফোন করে বলল ভাইয়াকে সঙ্গে নিয়ে মামার বাড়িতে যাইতে। আরাত রুশনিরা মিলে নাকি পিকনিকের আয়োজন করছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। কথাটা বলেই আরিশাকে তাড়া দিতে লাগলো আয়রা। আরিশা কফি হাতে নিয়ে এসে আমানকে দিতে দিতে, তা না হয় গেলাম, কিন্তু আমান আমাদের বাড়িতে এটা আম্মু কিভাবে জানলো? কথাটা বলেই আয়রার দিকে প্রশ্নবোধক চাহনিতে তাকালো আরিশা। আয়রা আমানের দিকে একবার তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে আরিশাকে বলে উঠল, আমি বলছি আম্মুকে, এত প্রশ্ন না করে তাড়াতাড়ি চলো না প্লিজ। আরিশা বোনের মুখে স্পষ্ট খুশির ঝিলিক দেখতে পেল। তার বোনটার মামার বাড়ির প্রতি টানের কারণটা খুব ভালো করেই জানা। সবসময় মেয়েটাও তালুকদার বাড়িতে যাওয়ার কোনো না কোনো সূচনা বের করবেই। এই যে কিছুক্ষণ আগে যে মেয়েটা মন খারাপের করে ঘরের দরজা আটকে দিল, এখন মামার বাড়ি যাওয়ার কথা শুনতেই চোখে তার কাউকে দেখার ছটফটানি ভেসে উঠেছে। কাউকে দেখার আশায় মুখ তার হাসির উল্লাস খেলা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু মামুনি। রাবেয়া তালুকদার কিচেনের দিকে যাইতেই দরজার সামনে আমান আরিশা আয়রাকে দেখতে পেল। ওদের তিনজনকে আসতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন রাবেয়া তালুকদার। তখনই আমান রাবেয়া তালুকদারকে দেখে হাসি মুখে সালাম দিয়ে উঠল। আমানের সালামের উত্তরে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো আমান বাবা? তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে মামনি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো। রাবেয়া তালুকদার হাসি মুখে কথাটা বলে আরিশার দিকে তাকিয়ে বলে উঠলেন, আরিশা মা, আমান বাবাকে নিয়ে ওপরে গিয়ে ফ্রেশ হও, আমি ঠান্ডা পানি পাঠিয়ে দিচ্ছি। মামুনি, এত ব্যস্ত হতে হবে না, মাত্র শ্বশুর বাড়ি থেকে খেয়ে আসলাম। আমান কথাটা বলেই মুখে মুচকি হেসে টেনে ওদিক ওদিক তাকিয়ে পুনরায় বলল, বাড়ির বাকি সবাই কই মামুনি? কাউকে দেখছি না যে। মামুনি, আমি ওপরে গেলাম। আয়রা ওদের কথার মধ্যে কথাটা বলে কারো উত্তরের আশা না করে সিঁড়ি দিয়ে ওপরে আরাতের রুমের দিকে গেল। আরিশার বুকের সঙ্গে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। একই গ্রামে মামার বাড়ি হওয়ায় দু বোনের যখন তখন এ বাড়িতেও ও বাড়িতে যাওয়া আসা চলেই। তবে আরিশার থেকে আয়রাকে একটু বেশি দেখা যায়।
দু বোনের মামার বাড়ির আনাচে কানাচে সব চেনা, ওদের দেখলে যে কেউ ভাববে ওরা এই তালুকদার বাড়িরই মেয়ে। আদিবা তালুকদার নিজের রুম থেকে আমানদের কথা শুনতে পেয়ে রুম থেকে বের হতে হতে বলল, আরে আমান বাবা যে, কেমন আছো আমান বাবা? আমান আদিবা তালুকদারের দিকে এগিয়ে গিয়ে বলল, আলহামদুলিল্লাহ মামনি, আপনি কেমন আছেন? আদিবা তালুকদার একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বাবা এদের কথোপকথনের মধ্যে দিয়ে আর সেবার মুখটা একটু অভিমানী করে বলে উঠল, মামনি, তোমাদের এই পর্বগুলো শেষ হলে আমরা কি ওপরে যেতে পারি? রাবিয়া তালুকদার আরিশের কথায় আরিশের দিকে এগিয়ে এসে মুখটা ওপরের দিকে উঠিয়ে বলল, ওই দেখো মেয়ের কথা, আমাদের মেয়ে কি হিংসা হচ্ছে নাকি? আরিশার মন খারাপের মতো করে, তো হবে না, আসার পর থেকে শুধু আমান আমান আমান, আমি কি জলে ভেসে আসছি? রাবেয়া তালুকদার মুচকি হেসে এগিয়ে এসে বলল, তা কেন হবে আরিশা মা, আমান বাবা তো নতুন নতুন আমাদের বাড়িতে আসছে তাই না, এজন্য আমানকে জামাই আদর করতে হবে তো। আরিশা হুম হুম, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বিচ্ছুগুলো কই? ওদের তো দেখছি না। ওরা সবগুলো ওপরে আছে, যাও জামাইকে নিয়ে ওপরে যাও। ঠিক আছে মামনি। আমান আরিশা সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। আসসালামু আলাইকুম দোলা ভাই। আমান আর আরিশা আরাতের রুমের সামনে আসতেই আহিন আর আলভি একসঙ্গে চিল্লিয়ে সালাম দিল আমানকে। ওয়ালাইকুম আসসালাম বিচ্ছুগণ, কেমন আছো বিচ্ছুগণ? আলহামদুলিল্লাহ দুলা ভাই, আপনাকে দেখে আরো ভালো হয়ে গেলাম। আজকে আড্ডা জমে যাবে। আমাদের দুলা ভাই আয়সা পড়ছে যে। এই আহিন, আমাদের দুলা ভাইকে তাড়াতাড়ি বসার জায়গা করে দে। কথাগুলো বলতে বলতে আরাত বিছানা থেকে নেমে নিজের জায়গায় আমানকে বসার জায়গা করে দিল। তখনই রোশনি নিচ থেকে হাতে ঠান্ডা পানি নিয়ে এসে পানির গ্লাসটা আমানকে এগিয়ে দিল। ভাইয়া আপনার পানি, কাকিমণি পাঠালো। আমান রোশনির হাত থেকে পানির গ্লাসটা মুচকি হেসে থ্যাঙ্কস বলে নিয়ে নিল। ওয়েলকাম ভাইয়া। রোশনি আরিশার কাছে গিয়ে দাঁড়ালো। রোশনি নিজের বাড়ি থেকে একদম গোসল করে ফ্রেশ হয়ে আরাধ্যের বাড়িতে আসতেই রাবেয়া তালুকদার পানির গ্লাসটা রোশনির হাতে তুলে দিয়ে বলল, আরিশা আমান আসছে। আর পানিটা উপরে নিয়ে গিয়ে আমানকে দিতে রোশনি, আপু, আয়রা আপু কই? আপুকে তো দেখছি না, তোমাদের সঙ্গে আসে নাই? আরিশা রোশনির কথার উত্তর করলো, কই আসছে তো, আয়রাও আসবে না, এটাও আবার জিজ্ঞাসা করছিস? দেখ গিয়ে, হয়তো আনাস ভাইকে জ্বালাতে ভাইয়ার রুমে উকি দিচ্ছে। কথাটা বলতে রুমে সবাই একসঙ্গে হেসে উঠল। এ রুমে কি চাই তোর? আয়রা আনাসের রুমে আনাসকে খুঁজে না পেয়ে রুমের মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে নিজেই মনে মনে ভাবছে রুমটা কতটা সুন্দর, একদম রুমের মালিকটার মতোই সুন্দর, পরিপাটি, একদম গোছানো। আজগুবি কথাগুলো ভাবতে ভাবতে মুখটা বেঁকে মনে মনে বলে উঠল, মানুষ আর রুম সুন্দর হয়ে কি হবে? যে মানুষটা একটা মেয়ের চোখের ভাষা বুঝতে পারে না, আর সে কিসের গোছানো হইল? কথাগুলো ভাবনার মধ্যে হঠাৎ পুরুষালী কণ্ঠ কানে আসতেই আয়রা হকচকিয়ে উঠল। ভয়ে শুনতেই চিনতে ভুল হইল না কণ্ঠের মালিক কে হতে পারে। আয়রা মুখে নিমিষে হাসি ফুটে উঠল। সে হাসি মুখে নিয়েই পেছনে ফিরতেই তাকিয়ে দেখল আনাস বিরক্তি নিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে আয়রার দিকে। আনাসের পাশাপাশি পিঠে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে আশিক। ওদের থেকে কিছু দূরে হাবিব দাঁড়িয়ে। আনাস পুনরায় বলে উঠল, কি হইল? এ রুমে কি চাই তোর? দুটো ছেলের সামনে আনাসের কথায় কি উত্তর দেবে আয়রা ভেবে পেল না। হঠাৎই কিছু একটা ভেবে বলে উঠল আয়রা, আসলে হয়েছে কি না, মানে আসলে আনাস ভাই, আমার বই লাগবে। কথাটা বলে আয়রা আনাসের মুখের দিকে তাকালো। আয়রা অবস্থা দেখে আশিক আর হাবিব ওদের আড়ালে মুচকি হাসলো। বেচারা যে আনাসকে মিথ্যা বলছে এটা আয়রার মুখ দেখে বোঝা যাচ্ছে।
তোর বই লাগবে এটা তুই ফুপিকে গিয়ে বল, আমাকে কেন বলছিস? আয়রা এবার একটু কাঁচুমাচু হয়ে অসহায় ফেস করে পুনরায় বলল, না আসলে হয়েছে কি আনাস ভাই, আম্মুর কাছে বইয়ের কথা বললে আম্মু আমাকে এই বাড়ি থেকে পুরো গ্রাম ঝাড়ু পিটানি দিতে দিতে ওই বাড়িতে নিয়ে যাবে। আয়রার কথা এবার আশিক হাবিব দুজনে অবাক চোখে তাকালো আয়রার দিকে। পড়াশোনা করার জন্য মেয়েটার ওর মায়ের হাতে ঝাড়ু পিটানি খায়? কই আনাসের ফুপিকে তো ওর জানা ওর ওরা জানে চেনে, এবং ওরাও ফুপিকো বলে ডাকে। একটু রাগী আছে, তাছাড়া ভদ্র মহিলা, যথেষ্ট শিক্ষিত, উনি ওনার মেয়েকে পড়াশোনার জন্য মারবে কেন তাহলে? আনাস এবার আয়রার কথা বিছানায় বসে পায়ের দিকে তাকিয়ে জুতা খোলায় ব্যস্ত হয়ে পড়ল। আয়রা আনাসের দিকে তাকিয়ে আছে। আশিক এবার আয়রার দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, আয়রা তুমি সবকিছু খুলে বলো তো বনু, আমরা তোমাকে হেল্প করব। এই যুগে এসে পড়াশোনা কন্টিনিউ করার জন্য মার খেতে হয়, আজব ফুপি কেন তোমাকে মারবে? ফুপি তো এমন না, ফুপি তোমাকে পড়াশোনা করাবে না কেন? সব কিছু আমাকে খুলে বলো তো, দরকার হইল আমি আর হাবিব দুজন মিলে ফুপিকে বোঝাবো। আশিকের কথায় আনাস বিরক্তি মুখ করে জুতা খুলতে খুলতে বলল, হ্যাঁ ফুপিকে গিয়ে বল, ফুপি আপনার গুণবতী মেয়েকে একটা লাইব্রেরি কিনে দেন। আপনি এভাবে মেয়েটার উপন্যাসের পড়া বন্ধ করতে পারেন না। আপনার উচিত আয়রাকে উপন্যাসের বইয়ের মধ্যে ডুবিয়ে রাখা, যাতে সারাদিন এই বইগুলো পড়ে মাথার মধ্যে শুধু প্রেম, বিয়ে, আবেগ, ভালোবাসা এগুলো ঘুর ঘুর করে, আর পড়াশোনা চাঙ্গে উঠুক। যা যা গিয়ে বল ফুপিকে। কথাগুলো বলতে বলতে আনাস ওয়াশরুমের দিকে পা বাড়ালো। এদিকে আশিক হাবিব দুজনেই তো অবাকের চূড়ান্ত পর্যায়ে। দুজন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে একসঙ্গে চিৎকার দিল, কি? দুজন একসঙ্গে চিৎকার দিতেই হাতের আঙুল আয়রার দিকে তাক করে বলে উঠল আশিক, মানে তুমি এতক্ষণ উপন্যাসের বইয়ের কথা বলছিলে? আয়রা এবার ওদের কথায় মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, আমি তো উপন্যাস বইয়ের কথাই বলছিলাম। হাবিব অন্যদিকে ঘুরে মাথায় হাত রেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো। আশিক ক্যাবলা কেবল মার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, ওহ আমরা দুজন কত কি ভাবে ফেলাইছি। উপন্যাস পড়ো তুমি, তাই না? ওহ গুড গুড, উপন্যাস পড়া মেয়েদের মন সুন্দর হয়। মুখটা একটু প্রশংসার মতো করে বলল আশিক। হাবিব আশিকের দিকে একটু এগিয়ে এসে নিজের হাত মাথায় রাখলো, তারপর অন্যদিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বিড়বিড় করলো, তার বলতে বেচারা বন্ধু আমার অর্ধেক উপার্জনের টাকা উপন্যাস বই কিনতেই চলে যাবে। আয়রা দুজনকে বিড়বিড় করতে দেখে দুজনের উদ্দেশ্যে থ্যাঙ্কস ভাইয়া বলে রুম থেকে বের হয়ে আসলো। একটা মিথ্যা ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যা বলতে হলো। আয়রা তো শুধু একটা বাহানা দিতে চাইছিল যাতে আনাস ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যায়। সময় বিকাল 5টার ঘরে। তালুকদার বাড়ি পুরো ছাদ জুড়ে হইচই মাতিয়ে উঠছে বিচ্ছু বাহিনী আড্ডায়। বিকালে সবাই মিলে একসঙ্গে হইচই করে খাবার শেষ করে সবার গন্তব্যে এখন খোলামেলা ছাদে। বিচ্ছু বাহিনী কেউ বাদ পড়ে নাই।